এই মুহূর্তে বাড়িতে বসে বসে আপনি যে জিনিসটা করছেন না, আমিও ঠিক সেই জিনিসটাই করছি। একটা চ্যানেল, নিউজ চ্যানেল থেকে ঘুরছি আরেকটা চ্যানেলে, আরেকটা চ্যানেল থেকে যাচ্ছি আরেকটা চ্যানেলে, এবং বলছি যে এই চ্যানেলটা হয়তো এই পার্টিকে উদ্দেশ্য করে খবরটা বলছে, এবং এই চ্যানেলটা অমুক পার্টিকে প্রমোট করার জন্য বলছে। কিন্তু আসল সত্যটা হয়তো কোথাওই খুঁজে পাচ্ছি না। 4-5 দিন ধরে চলা এই যুদ্ধের যে খবরগুলো আসছিল করাচি লাহোর থেকে, সেগুলো একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দিচ্ছিল। এই মুহূর্তে যেটা পাচ্ছি না, এবং সেটাকে খুঁজতেই, সেই মেন্টাল স্যাটিসফ্যাকশনটাকে বজায় রাখতেই সত্যান্বেষী হয়ে পড়লাম। আর সেই সত্য খুঁজতে যেই আমার হাতে বেশ কিছু তথ্য এসে পড়লো, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। যেটা মেইন স্ট্রিম মিডিয়া কখনোই আপনাদের সামনে তুলে ধরবে না, কেননা এটা দেশের সুরক্ষা ব্যবস্থার ব্যাপার। তাই জন্য কথাগুলো মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। স্কিপ করলে বুঝতে পারবেন না, ডটস গুলো কানেক্ট করতে পারবেন না। আমি এই যুদ্ধটাকে প্রথম থেকে খুব ক্লোজলি দেখছি এবং বুঝতে পারছি যে পরবর্তীকালে জিনিসগুলো কি হতে পারে। কেননা আমি শুধু একটা নিউজ মিডিয়া ফলো করছিলাম না, আমি শুধু বাংলা বা হিন্দি নিউজ মিডিয়া ফলো করছিলাম না, ইংলিশ এবং ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো রয়েছে সেগুলোকে ফলো করছিলাম, যেমন CNN, BBC। 22শে এপ্রিল পেহেলগামের মর্মান্তিক ঘটনাটা ঘটে যাওয়ার পর 15 দিন কেটে গেল। সেই সময়টাতে ভারত সরকার কি করলেন, স্ট্র্যাটেজি বানালেন, প্রত্যেকটা জিনিসকে নিখুঁতভাবে ক্যালকুলেট করলেন যে কি কি জিনিস করলে, কি কিভাবে স্ট্রাইক করলে আমরা, আমাদের সামনে পাকিস্তান এসে দাঁড়াতে পারবে না, উঠে দাঁড়াতে পারবে না। এবার আসুন বুঝে নি জিনিসগুলোকে এক্স্যাক্টলি কি কি হয়েছে। 7 তারিখে প্রথম ভারতবর্ষ হামলা করে পাকিস্তানের ওপরে, এবং সেটা প্রিসাইজ এয়ার স্ট্রাইক ছিল। প্রিসাইজ এয়ার স্ট্রাইক কাকে বলে? যেখানটাতে অন্য কোনো ক্যাজুয়ালিটি হবে না, যেখানে সাধারণ মানুষের কোনো রকম ক্ষতির সম্ভাবনা নেই, এবং সেটা একটা কন্টেন্ট ওয়েতে হামলা করা। মানে একটা যদি বাড়ির ওপর হামলা করা হয় তো সে শুধু সেই বাড়িটাই ধ্বংস হবে, এবং সেটা আমরা নানা রকম ভিডিওর মাধ্যমে দেখেছি। এবার 7 তারিখ সন্ধ্যাবেলার পর থেকে পাকিস্তান যথারীতি তার রূপ দেখাতে শুরু করলো এবং ড্রোন হামলা শুরু করলো, ঠিক আছে? এবং এই ড্রোন হামলাটা আমার তখনই খুব খটকা লাগে যে ড্রোন হামলাটার মাধ্যমে কি করছে। আর সমস্ত নিউজ মিডিয়াগুলোতে এটা দেখাচ্ছে বোকার মতো যে ড্রোন হামলা হচ্ছে, অথচ S-400 চালানো হচ্ছে। S-400 চালানো হয়েছে শুধুমাত্র ওই জায়গাগুলোতে যেখানটাতে পাকিস্তান মিসাইল দিয়ে অ্যাটাক করেছে ভারতের উপরে। এই ড্রোনের কিছুটা ব্যাক হিস্ট্রি আপনাদের সামনে শেয়ার করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। 7 তারিখে পাকিস্তান যখন ভারতের উপর ড্রোন হামলা করলো, সেই ড্রোনগুলো ভারতের মাটিতে পড়লো এবং সেগুলোকে ফরেন্সিক রিপোর্টে পাঠানো হয়। এবং পরের দিন কুরেশি ম্যাডামের বক্তব্য অনুসারে এই ড্রোনগুলো তুর্কি থেকে এসছে, এবং সেই তুর্কির ড্রোনগুলো কি কাজ করে সেটা আপনাদেরকে কিছুটা বলবো। এই ড্রোনগুলো বানাচ্ছে তুর্কির একটি স্বদেশীয় কোম্পানি, যার নাম হচ্ছে অ্যাসিসগার্ড। চলে গেলাম তার অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে, এবং সেখানে দেখলাম যে 5টা ডিফারেন্ট ক্যাটাগরির ড্রোন বানানো হচ্ছে। এই ডিটেলসে আমি যাচ্ছি না, জিনিসগুলো আমি সমস্তটা রিসার্চ করে দেখেছি। 5টা ডিফারেন্ট ক্যাটাগরির খুব উন্নত মানের ড্রোন এখানে বানানো হচ্ছে না, এবং খুব উন্নত মানের ড্রোন ভারতের উপর চালনা করা হয়নি, যেটাকে নিয়ে এত হাইপ ক্রিয়েট করা হচ্ছে যে আমাদের আকাশ মিসাইল সিস্টেমকে আমরা ইউজ করেছি, S-400 কে ইউজ করেছি। এই সমস্ত জিনিসগুলো ডিটেলসে ঢুকবো, এবং আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে কি এক্স্যাক্টলি হচ্ছিল এবং নিউজ মিডিয়াগুলো কিরকম ভাবে মাথা খাচ্ছিল আপনার। 2019 সালে এই ড্রোনগুলোর ম্যানুফ্যাকচারিং স্টার্ট করে তুর্কির এই কোম্পানিটি, এবং 2020 সালের ফেব্রুয়ারি মাসে এটা সঠিক পরীক্ষামূলক গবেষণা করার পর এটাকে ফেব্রুয়ারি মাসে ডেলিভার করা হয়। এই ড্রোনগুলোর ক্যাপাসিটি আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরবো, ডিটেলসে যাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এই কারণে 45 কেজি পর্যন্ত পেলোড ইউজ করতে পারে। মানে এই ড্রোনটা যদি ওড়ে তো সেটা 35 মিনিটস হাওয়াতে উঠতে পারবে। আর সেই কারণে ভারতের অন্তর্বর্তী যে সীমানা এরিয়াগুলো রয়েছে সেখান থেকে চালনা করা হয়েছে এই ড্রোনগুলোকে। এই ড্রোনগুলোর একটা খুব সুন্দর ক্যাপাসিটি হচ্ছে, ড্রোনগুলো যদি সিগন্যাল লস্ট হয়ে যায় সেক্ষেত্রে এরা যে রুট থেকে এসছে সেখানে আবার চলে যাবে, মানে এরা যে হোস্ট যেখান থেকে করা হচ্ছে সেই হোস্টিং এরিয়াতে আবার পৌঁছে যাবে ড্রোনগুলো, যদি কানেকশন লস্ট হয়ে যাবে, ব্যাটারি ড্রেন হয়ে যায়। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে এই ড্রোনগুলোকে চালনা করা হয়। এই ড্রোনগুলো গ্রেনেডও ছুটতে পারে,
অটোমেটিক মেশিন গানও এটাতে ফিট করা আছে, কিন্তু এই ড্রোনগুলোকে ম্যানুয়ালি অপারেট করতে হয়। আর সব থেকে বড় যে জিনিসটা হলো, এইটা হচ্ছে আমাদের নোটিস করার ব্যাপার, যে এর মধ্যে সার্ভিলেন্স ক্যামেরা আছে, যেটা নাইট ভিশনেও সক্ষম এবং প্রত্যেকটা অবস্টাকেলকে খুব সঠিকভাবে ক্যালকুলেট করতে সক্ষম এই সার্ভিলেন্স ক্যামেরাগুলো। তাহলে কোশ্চেনটা এবার হচ্ছে যে পাকিস্তান এই ড্রোনগুলো কেন ভারতবর্ষের উপর চালনা করলো? আমরা তো জানি যে চীনের আরো খুব অত্যাধুনিক ড্রোন তারা ম্যানুফ্যাকচার করেছে, যেটা ১,৫০০ কিলোমিটার পর্যন্ত ভারতবর্ষের ভেতরে ঢুকে যেতে পারবে। মেন কথাটা হলো সার্ভিলেন্স ক্যামেরা। এই ড্রোনগুলো অতটা উন্নত নয়, কিন্তু এই যে সার্ভিলেন্স ক্যামেরাগুলো আছে, এটা মাধ্যমে পাকিস্তান আমাদের ভারতবর্ষের লোকেশন আইডেন্টিফাইড করেছে এবং তার মাধ্যমে তারা বুঝতে চেয়েছে যে এই পার্টিকুলার লোকেশন থেকে কতটা ম্যান পাওয়ার ভারত কাজে লাগাচ্ছে এবং এইখানটাতে কোন কোন অস্ত্র তারা নিয়ে এসে রেখেছে। এই জিনিসগুলো তারা কিন্তু ড্রোন দিয়ে হামলা করার কথা, এটা কিন্তু খুব ভুলভাবে দেখানো হয়েছে, যে ড্রোন দিয়ে আমাদের উপর হামলা কিন্তু সেরকম ভাবে করা হয়নি। এখানে আরেকটা জিনিস ভাবার আছে, সেটা হচ্ছে যে ভারতের মিডিয়াগুলো তো এটা সবসময় দেখিয়ে যাচ্ছে যে ভারতের জয় জয়কার হচ্ছে। ভারতের জয় জয়কার তো অবশ্যই হয়েছে এবং ভারত যেরকম ভাবে খেলাটা খেলেছে সেটা পাকিস্তান তার 10%ও খেলে উঠতে পারেনি, এটা সত্যি কথা। কিন্তু পাকিস্তান কিছু না কিছু তো করেছে, সেই জিনিসটা তো ভারতবর্ষের মিডিয়াগুলো একবারও দেখানোর চেষ্টা করেনি। এবং আমি সেটা আপনাদেরকে বলি যে পাকিস্তান কি চেষ্টাগুলো করেছে। প্রত্যেকদিন এই ড্রোনগুলো হামলা চালিয়েছে এবং কোনোদিন 300 থেকে 400, কোনোদিন 500, এই ধরনের 7, 8, 9, 10 এই সমস্ত দিনগুলোতে এরা এই ড্রোনগুলো দিয়ে হামলা চালিয়েছে। ড্রোন নিয়ে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভারতের 26টা আলাদা আলাদা লোকেশনের উপরে ড্রোন হামলা করা হয়। আরে বাবা, যখন আমি দেখছি যে ড্রোনগুলোকে দিয়ে আমি কোনো এফেক্টিভ কিছু করতে পারছি না, তাহলে আমি ড্রোন হামলা কেন করব? এবং সেটা এতটা পরিমাণে 500, 600 এই পরিমাণে আমি কেন ড্রোন হামলা করব? পাকিস্তানেরও তো বুদ্ধি আছে, এরকম নয় যে ওখানকার যারা আর্মি জেনারেল গুলো তাদের কোনো রকম বুদ্ধি নেই, সেটা তো হয় না। তাহলে পাকিস্তানের তরফ থেকে কি কোনো রকম ভাবে কিছু করা হয়নি? আসলে ব্যাপারটা সেটা নয়। পাকিস্তান এটা খুব ভালো করেই জানে যে পাকিস্তানের কাছে এই মুহূর্তে ব্যাংক ব্যালেন্স একদমই নেই, সেই কারণে তারা IMF লোনের জন্য তৎপর হয়ে রয়েছে এবং যেটা লাস্ট পর্যন্ত স্যাংশনও করা হলো তাদের জন্য, যেটা প্রথমে বলা হচ্ছিল যে স্যাংশন করা হবে না এবং সেটাকে স্যাংশন করা হলো। এখানেও একটা বড় জিও পলিটিক্যাল খেলা আছে, সেটা আমি অন্য ভিডিওতে হয়তো আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা বলেন। দেখুন, আমার মনে হয় যে পাকিস্তানের মেন মোটিভ যেটা ছিল এই ড্রোনগুলোকে পাঠানোর, সেটা হচ্ছে যে ইনফরমেশন কালেক্ট করা। এবং ইনফরমেশনটা কালেক্ট করা পাকিস্তানের কাছে কিন্তু এই মুহূর্তে বিশাল কিছু ফাইটার জেট বা মিসাইল যেটা ভারতবর্ষের রয়েছে, সেটা কিন্তু পাকিস্তানের কাছে এই মুহূর্তে নেই। ভারতের আকাশ মিসাইল সিস্টেম, ব্রহ্মোস, পিনাকা, এই ধরনের যে মিসাইল সিস্টেমগুলো রয়েছে, এগুলো কিন্তু পাকিস্তানের কাছে এই মুহূর্তে অতটা পরিমাণে। তাই জন্য তাদের একটাই বক্তব্য কি না, আমরা নিউক্লিয়ার স্টেট। আরে ভেতর থেকে তুমি খোকলা হয়ে গেছো ভাই, তুমি নিউক্লিয়ার স্টেট হয়ে কি হবে? এবং আসছি সেই বিষয়টাতেই আসছি যে 10-12 বছরের মধ্যে ভারতবর্ষ একটা ডেভেলপমেন্ট যেটা হয়েছে, ইন্ডিজিনিয়াস মানে স্বদেশীয় যে অস্ত্র ম্যানুফ্যাকচারিং স্টার্ট করেছে, এটা ভারতবর্ষের কি বলবো, এটা একটা আশীর্বাদের মতন। তো পাকিস্তান এত হুমকি কার ভরসাতে দিচ্ছে? অবশ্যই চীনের ভরসাতেই দিয়েছে। চীনের ভরসাতেই হুমকিগুলো আমাদের ভারতবর্ষকে দিয়েছে, যাতে যুদ্ধটাকে কোনো না কোনো রকম ভাবে বাঁধানো যায় এবং যুদ্ধ বাঁধালে ভারতবর্ষের ইকোনমিটাকে যাতে 10 বছর পেছনে ধাক্কা দিয়ে ঠেলে দেওয়া যায়। এটা হচ্ছে মেন উদ্দেশ্য যুদ্ধের পেছনের। আসল ব্যাপারটা হলো পাকিস্তানের এই মুহূর্তে যে আর্থিক ক্রাইসিসটা, সেটা পাকিস্তানকে ভেতর থেকে কোকলা করে দিচ্ছে এবং এটা প্রেডিক্ট করা হচ্ছে যে পাকিস্তানের কাছে এই মুহূর্তে 9 দিনের বেশি, মতান্তরে 4 থেকে 5 দিনের বেশি তাদের কাছে পেট্রোলিয়াম নেই। হয়তো যুদ্ধের জন্য যে ট্যাঙ্কগুলো চলবে তার জন্য তো ফিউয়েল দরকার, সেই ফিউয়েলগুলো পাকিস্তানের কাছে কোথা থেকে আসবে? সত্যি কথা বলতে আমার খটকাটা তখনই লাগে
যে পাকিস্তান কিছু সেরকম ভাবে করে উঠতে পারছে না? পাকিস্তানের কি এতটাই খারাপ অবস্থা? যদি ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং দেখা যায় তাহলে কিন্তু পাকিস্তান 1 থেকে 10-এর মধ্যে আসে তাদের সামরিক বাহিনীর সক্ষমতাতে। তাহলে পাকিস্তান কিছুই করে উঠতে পারছে না। তো সেই ক্ষেত্রে এটা একটা মনে করা হচ্ছে যে পাকিস্তানের সাথে যদি ভারতের ফুল ফ্লেজেড ওয়ার হতো তাহলে যুদ্ধটা খুব সম্ভবত 10 দিনের মধ্যে থেমে যেত। এবং তার জন্য তারা একটা প্রস্তুতি সবসময় নিয়ে রেখেছে যে আমাদের কাছে কি, আমরা যদি থাকবো না তো এই পৃথিবীতে কেউ থাকবে না। এবং সেটার জন্যই তারা ভেবে রেখেছে যে নিউক্লিয়ার ওয়েপন আমাদের শেষ কথা। এবং সেটা ভারত খুব ভালো করেই বুঝতে পেরেছিল। ভারত এতটা ভালো করে বুঝতে পেরেছিল যে কিরানা হিলসে সাম্প্রতিককালে শনিবার দিন মানে 10 তারিখ কিরানা হিলসে একটা ছোট্ট আর্থকুয়েক দেখা যায়। এবং সেই কিরানা হিলসে অনেক লোকে বলে যে 2 থেকে 3টি বম্বার্ডিং এরও আওয়াজ পাওয়া যায়। ভারত এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরেছিল যে পাকিস্তান ভেতরে কোনো না কোনো ষড়যন্ত্র ঠিক করছে। এবং সেই ষড়যন্ত্রটা কি এতটা ভয়ানক হতে পারে, ভারত এটা খুব ভালো করে বুঝতে পেরেছিল যে কি হতে চলেছে। তাহলে এই ভূমিকম্পটা হঠাৎ করে এই যুদ্ধের মাঝখানে কি করে আসলো? প্রত্যেকটা জিনিসের একটা ডটস রয়েছে। সেই ডটস গুলোকে যদি আপনি কালেক্ট করেন তো আপনি সঠিকভাবে বুঝতে পারবেন। ভারতবর্ষ 11টা বিমান ঘাঁটিকে পুরো তছনছ করে দিয়েছে পাকিস্তানের। এবং তার মধ্যে সারগোদা এবং নূর খান বেস, এই দুটো হচ্ছে পারমাণবিক যে অস্ত্র, সেই অস্ত্র এই দুটো বিমান ঘাঁটির থেকে তারা চালনা করতে পারে বলেই এটা ধারণা করা হয়। এবং কিরানা হিলস, যেখানে একটা পাহাড়ের কর্নারে, যেই জায়গাটাতে সচরাচর মানুষ যায় না, সেই রকম একটা জায়গাতে কিরানা হিলসে যদি একটা ভূমিকম্প আসে তাতে ইজিপ্টের ওই প্লেনটা কি করতে আসবে? এবং সেই ইজিপ্টের প্লেনটার কাজই বা কি? প্লেনটার নাম কি জানেন? বোসন প্লেন। এবং এর কাজটা কি জানেন? রেডিয়েশন কন্ট্রোল করা। ডটস গুলোকে এবার এক এক করে জোড়া লাগানো যাচ্ছে। এই সেম কোয়েশ্চেনটা যখন ভারতের সেনাবাহিনীকে করা হয়, একে ভারতী কি উত্তর দিলেন সেটা একবার দেখে নিই। We hit a site called Kirana Hills, which is supposed to be the nuclear storage facility, and there is a lot of rumors about Sargodha. There are foreign analysts who've mentioned that the Sargodha attack led to certain leaks. Is there a confirmation that we actually hit Kirana Hills, or we were careful of not to do any such thing? Thank you. Thank you for telling us that Kirana Hill houses some nuclear installation. We did not know about it. বাস এই ভিডিওর মাধ্যমে আমি আর বেশি কিছু বলবো না। সমঝদার কো ইশারা কাফি হ্যায়। ভারতবর্ষ তার খেলা খেলে দিয়েছে। পাকিস্তান এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যে তড়িঘড়ি আমেরিকাকে কল লাগাতে হয়। যে আমেরিকা ট্রাম্প 2 দিন আগে পর্যন্ত যার কোনো মাথা ব্যথা ছিল না, জেডি ভিন্স, যে কোনো সেরকম ভাবে এই ভারত পাকিস্তানের যুদ্ধটাকে সেরকম ভাবে দেখছিলই না। A little bit of the past. They've been fighting for a long time. You know, they've been fighting for many decades and centuries, actually, if you really think about it. No, I just hope it ends very quick. হঠাৎ করে তারা এত তৎপরতার সাথে জিনিসগুলোকে নিয়ে বৈঠক কেন বসালো? আসলে ভারত এবার ঠিক করেই নিয়েছিল যে পাকিস্তানকে बाय बाय टाटा गुड बाय गया।